আতঙ্কে ঘুম হারাম পাক জামাতি জঙ্গি মিলিটারির। ডিপ খলিলের চ্যাপ্টার ক্লোজ। ব্রিক্সের সম্মেলনের আগেই দিল্লি সফরে যাবেন ফ্যাসিস্ট তারেক। শেখের বেটির উপর থেকে সমস্ত মিথ্যা মামলা এবং খয়েরখা আদালত কর্তৃক যে সকল সাজার রায় হয়েছে সেই রায় প্রত্যাখ্যান, অনতি বিলম্বে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করতে বাধ্য হচ্ছে ফ্যাসিস্ট তারেক। আর এই সবগুলো এই মাস না হলে সর্বোচ্চ আগামী মাস প্রথম দিকে হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ইনশাল্লাহ। শেখের বেটি অচিরেই ফিরছেন এবং বিজয়ের বেশেই ফিরছেন। তাই বিএনপির মধ্যে থাকা অনেক মব সন্ত্রাসীরা মনে করে ওদের বাপ ফ্যাসিস্ট তারেকের ঘাড়ে অনেক মাথা, কিন্তু ফ্যাসিস্ট তারেক নিজে এইটা উপলব্ধি করে যে দিল্লি আমন্ত্রণ জানাবে সেই দেশের সফরের জন্য, আর সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করা, ওরে বাবা এমন দুঃসাহস তো ওর বাপ খুনি জিয়ারও ছিল না, বাংলাদেশের প্রথম নারী স্বৈরশাসক খালেদারও ছিল না, আর তো ফ্যাসিস্ট তারেক যার কোমরের অংশ বিশেষ নাই। প্রিয় সহযোদ্ধা ভাইরা, এই কিছুদিন আপনাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। সেই সাথে এই ধরনের তথ্যবহুল ভিডিওগুলো সর্বোচ্চ রকমের ছড়িয়ে দিতে হবে। মনে রাখবেন, এই মুহূর্তে শেখের বেটিকে হত্যা করার উদ্দেশ্যে বাংলাদেশে সবচাইতে বেশি সক্রিয় পাকিস্তানি জামাতি জঙ্গি এবং পাক মিলিটারির সদস্যরা। পাকিস্তানি শীর্ষ জঙ্গি লস্করি তাইয়্যিবার শীর্ষ সন্ত্রাসীরা, তাদের সাথে যুক্ত তালেবান জঙ্গি, তুরস্কের জঙ্গি, আর এদের সর্বোচ্চ রকমের বোমা, অস্ত্র, গোলা বারুদ দিয়ে সহযোগিতা করতেছে পাকিস্তানের আইএসআই। এই যে কিছুদিন আগে শিলং সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী ওই সংসদে দাঁড়াই বলছিল দেশে কোনো জঙ্গি এবং সন্ত্রাসী নাই। তার পরবর্তী আপনারা দেখেছেন স্বয়ং পুলিশ হেডকোয়ার্টার থেকে তারা বলছে তাদের গাড়ির উপর নাকি বোমা হামলা হইতে পারে। সন্ত্রাসী, কোন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে? গতকালকে দেখেছেন সাভারে একটি বাড়ি ঘিরে রেখেছিল সিটিটির সদস্যরা। এই যে ভিডিওটা একটু দেখেন। রান্না করা, যে কি বলে ওটাকে, কুক নাকি কি যেন একটা বলে, এই যে বোমা সেইখান থেকে উদ্ধার করে, এই বোমাটা না হয় পুলিশে পাইছে, সেটা গিয়ে ফাঁকা একটা জায়গায় বোমাটা নিষ্ক্রিয় করেছে। এই বোমাটা যদি কোনো শপিং মলে, কোনো ঘনবসতি এলাকাতে ফাটতো, তাহলে পরিস্থিতি আজকে কোন দিকে যাইতো, সাধারণ জনগণের পরিণতি বা কি হইতো? মনে রাখবেন, এই সরকারই চলতেছে এই যে সকল জঙ্গি এবং সন্ত্রাসী, এদের উপর ভর করে। এই সন্ত্রাসী সরকারের মূল লক্ষ্যই হচ্ছে শেখের বেটিরকে যদি কিছু বলে একটু বিশ্বস্ততা অর্জন করা যায় কিনা, তাকে সহজে ভাবে আমরা তার নিরাপত্তা দিব, সেই নিশ্চয়তা দেওয়ার পর আমাদের উপর বিশ্বাস করে কিনা, যাতে তাকে নিবিড় ভাবে হত্যা করা যায়। কিন্তু আন্তর্জাতিক সংস্থাকে মাথায় রাখতে হবে, ফ্যাসিস্ট তারেক শীর্ষ জঙ্গি, সন্ত্রাসী এবং সন্ত্রাসীদের একেবারে বিশ্বস্ত গডফাদার ছিলেন একটা সময় 1 থেকে 6 সালে। সেই ফ্যাসিস্ট তারেক এখন কিন্তু রাষ্ট্রের প্রধানমন্ত্রী। ওরে বিশ্বাস করা মানে কাল সাপ বিশ্বাস করে নিজের কাছে রাখা। আপনারা মাথায় রাখবেন, হঠাৎ করে যখনই ভারতের গোয়েন্দা সংস্থা প্রধান বাংলাদেশে গেলেন, এরপরে বেশ কিছু জায়গায় বোমা এগুলো পাওয়া গেল। তার মানে এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থার পাওয়া তথ্যের উপর ভিত্তি করে এই সরকার ব্যবস্থা নেয় নাই। বিদেশি যখন গোয়েন্দা সংস্থা ওখানে যাচ্ছে, এইখানে বোমা আছে, ওইখানে বোমা আছে, ওইখানে এটা আছে, তোমার দেশে লস্করি তাইয়্যিবার ওই অমুক জায়গার সদস্যগুলো সক্রিয়। এই মিলিটারির মধ্যে প্রায় এই যে বিমান বাহিনী, নৌবাহিনী এবং সেনাবাহিনীর মধ্যে ডেভিল ইনুস প্রায় 1 লাখের উপরে পাকিস্তানি জঙ্গিদের ঢুকাই দিয়ে গেছে, জামাতিদের ঢুকাই দিয়ে গেছে বিভিন্ন জায়গায়, যার কোনো প্রজ্ঞাপন নাই। এগুলো ইতিপূর্বের অনেক আগে একটা ভিডিওতে আপনাদের আমি বলে দিয়েছিলাম যে বিমান বাহিনীর মধ্যে ওই যে 4 জন শুরু তড়িঘড়ি করে পালাই গেছে, ভাইগে গেছে, আরো 4 জন গ্রেপ্তার হয়েছে, 11 জনের মতো গ্রেপ্তার হয়েছে, আপনারা জানেন। কিন্তু তারা যে পরবর্তী থেকে তাদের থেকে কি তথ্য পেয়েছে এই সরকারের কাছে কোনো জঙ্গি এবং সন্ত্রাসীর তথ্য নাই। কিন্তু ভারত, যুক্তরাষ্ট্র, রাশিয়ার গোয়েন্দা সংস্থার কাছে বাংলাদেশে কোথায় কোথায় ঘাঁটি আছে, কোথায় কোথায় সন্ত্রাসীরা বোমা বারুদ রাখতেছে, এর সমস্ত তথ্য আছে। এই নিউজটা একটু ভালো করে দেখেন। বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে শুধু ভারতে হামলা নয়, শেখের বেটিকে হত্যার উদ্দেশ্যে ভারত এবং বাংলাদেশে বসেও পাকিস্তানি গুপ্তচর জঙ্গি একটা গ্রেপ্তার হয়েছে বাংলাদেশ এবং ভারতের বর্ডার এলাকা থেকে। নিউজটা একটু পড়তেছি, ভালো করে শুনেন। ভারত বাংলাদেশ সীমান্তের কাছে সন্দেহভাজন পাকিস্তানি গুপ্তচর গ্রেপ্তার। ভারতের পশ্চিমবঙ্গে হাবড়ায় পাকিস্তানি এক নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স।
এসটিএফ তাদের দাবি ওই ব্যক্তি সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি ও গুপ্তচর। গ্রেপ্তারের ঘটনাস্থলটি ভারত বাংলাদেশের সীমান্তবর্তী। এসটিএফ জানিয়েছে রানা রৌফ নামে ওই ব্যক্তি পাকিস্তানের ফয়সালাবাদের বাসিন্দা। দেশটির গোয়েন্দা সংস্থা আইএসআই এর সঙ্গে রানার যোগাযোগ আছে। 12 সালের দিকে তিনি নেপাল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশ করেন। এরপর ভারতীয় জাল পরিচয়পত্র ব্যবহার করে কলকাতায় থাকতেন। রানাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার গভীর রাতে। এসটিএফ জানিয়েছে কলকাতার তপসিয়া এলাকায় ওহাব নামে থাকতেন রানা। সেখানে কাঠ মিস্ত্রি হিসেবে কাজ করতেন। তার দায়িত্ব ছিল ভারতীয় সেনা, রেল, নৌবাহিনী সম্পর্কে আইএসআই এর কাছে তথ্য পাচার করা। তদন্তকারী সংস্থা জানিয়েছে সম্প্রতি ভারত থেকে বাংলাদেশে পালানোর পরিকল্পনা ছিল রানার। এজন্য তিনি হাবড়ায় গিয়েছিলেন। পরে সেখানে এসটিএফ এর গোপন অভিযানে গ্রেপ্তার হন। তার মোবাইল ফোনে একাধিক পাকিস্তানি নম্বরে কথোপকথনের তথ্য এবং সেনা, নৌ ও রেল সংক্রান্ত ছবি পাওয়া গেছে। মাথায় রাখবেন, দেশের মধ্যে শেখের বেটির একেবারে চরম শত্রু যারা তাকে নির্ঘাত হত্যা করার জন্য সমস্ত পরিকল্পনা নিচ্ছে। এর মধ্যে বিএনপির একটি অংশ, ফুল জামাতি, আইএসআই, লস্কর তাইবা জঙ্গিরা এবং তালেবান, সেই সাথে তুরস্কের গোয়েন্দা সংস্থা। তারা চাচ্ছে তারা যে কোনো ভাবেই হোক না কেন হত্যা করবে, দেশে ঢুকলেই হত্যা করবে। কিন্তু ইনশাল্লাহ সত্যের বিজয় হবে। অপশক্তিকে ভ্যানিশ করে দিয়ে শেখের বেটি অচিরেই ফিরছেন এবং বিজয়ের বেশেই ফিরছেন। তাই আপনাদেরকে এই সংক্রান্ত তথ্যগুলো জনসাধারণের মাঝে বেশি করে প্রচার করতে হবে, তাদের জানাতে হবে। জনসাধারণই আমাদের মূল শক্তি। তাদেরকে সাথে নিয়ে এই সকল সমস্ত জঙ্গি, সন্ত্রাসী, দেশ ধ্বংসকারী, জুলাই সন্ত্রাসী, রাজাকারের বাচ্চা, স্বাধীনতা বিরোধী যারাই আছে, এদের বিরুদ্ধে আমাদের সর্বাত্মকভাবে সোচ্চার হতে হবে, প্রতিবাদ মুখর হয়ে উঠতে হবে। 5 মাস আগে বলেছিলাম ঢাকায় নেত্রীর জন্য বাসভবন প্রস্তুত করা হচ্ছে। অনেকে বিশ্বাস করে নাই, নানান প্রশ্ন করেছেন, কিন্তু এইবার সেই কথার প্রমাণ তো পাইছেন। দেখেন, দাদা ভাই যেটা বলবে সেটা শতভাগ ফলবে এমন কোনো কথা না। কোনোটা 80% ফলবে, কোনোটা আবার 20% ফলবে, কিন্তু একেবারে ফলবে না তা হইতে পারে না। মনে রাখবেন, বাংলাদেশ 6 ঋতুর দেশ। এখানে রাজনৈতিক পট পরিবর্তন, দাবারকুটি কখন কোন দিকে যায় এটা আমার আপনার চিন্তারও বাইরে। তার বাসভবন প্রস্তুত করা হয়ে গেছে। সিসি ক্যামেরা কোথায় লাগানো হয়েছে, ঠিক মতো হয়েছে কিনা, তিনি বাংলাদেশে যেখান দিয়ে প্রবেশ করবেন সেইখান থেকে শুরু করে তার বাসভবন পৌঁছানো পর্যন্ত এবং আগামীর মধ্যবর্তী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত তার নিরাপত্তার সমস্ত খুঁটিনাটি বিষয় যেটা আমার আপনার চিন্তার বাইরে, সেগুলো খতিয়ে দেখার জন্য বিশ্বের 5 অন্যতম শক্তিশালী গোয়েন্দা সংস্থা তথা রিসার্চ এন্ড অ্যানালাইসিস উইং, সংক্ষিপ্ত র, তার প্রধান বাংলাদেশে গেছেন। তার সাথে আরো শীর্ষ কর্মকর্তারা। কোথায় বৈঠক হয়েছে? হোটেল রেডিসন। কাদের সাথে বৈঠক হয়েছে? ডিজিএফআই প্রধান এবং উচ্চতর কর্মকর্তাগণ। আরো কার সাথে? তারেকের নিরাপত্তা উপদেষ্টা। ডিজিএফআই প্রধান কোথায় গেলেন? দিল্লিতে গেলেন। ঘটনা কোন দিক দিয়ে কি ঘটতেছে বুঝতে পারছেন তো? মনে রাখবেন, আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তুলতে হবে। এই নিষেধাজ্ঞা অবৈধ। এই সিদ্ধান্তে একাট্টা ভারত, রাশিয়া, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। বা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দূরে রাখা এবং আর সেই মুখে আবার গণতন্ত্রের ফুল ঝুরানো উড়ানো, দুইটা একটা বিষয় না। সবাইকে নিজেদের মতো করে মূর্খ বা বর্বর মনে করলে চলবে না। আওয়ামী লীগের নেতাকর্মী, সভানেত্রী তারা যদি কোনো অন্যায় করে থাকেন সেই অন্যায় আইনানুগভাবে বিচার করা হবে। ইতিমধ্যে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতারা তিনি বলেছেন তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল, তারা বিচারের মুখোমুখি হতে চান। তাহলে তুমি কোন আইনের জোরে, কিসের ভিত্তিতে তাদেরকে সেই আইনের মুখোমুখি হওয়া থেকে বিরত রাখবা? কোন আইনের জোরে তুমি রাজনৈতিক সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রেখে গণতন্ত্রের ফুল ঝুরি দিবা? তারেক রহমান সে একজন কুখ্যাত খুনি। 11 সরকারের সময় তার বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছিল আপনারা জানেন। যুক্তরাষ্ট্রের FBI এর একজন উচ্চতর অফিসার তারেকের বিরুদ্ধে এসে বাংলাদেশের আদালতে সাক্ষী দিয়ে গেছেন। তারেক শুধু বাংলাদেশের জন্য না, সারা বিশ্বের জন্য অত্যন্ত একজন ভয়ঙ্কর ব্যক্তি। তাকে ভয়ঙ্কর ব্যক্তি আখ্যায়িত করে যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছেন। আজ পর্যন্ত বাংলাদেশের এই প্রথম বাংলাদেশের কোন প্রধানমন্ত্রী যিনি হওয়ার আগেই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কালো তালিকাভুক্ত এত বড় একজন শীর্ষ সন্ত্রাসী এবং খুনি। 11 মামলায় সে সাজা প্রাপ্ত
এই খুনি 21-এর গ্রেনেড হামলার অন্য সর্বপ্রথম প্রধান মাস্টারমাইন্ড, সে কিভাবে বাংলাদেশে আইসা একেবারে জীবনে কোনোদিন মেম্বার চেয়ারম্যান হয় নাই, তুমি নির্বাচনে প্রধানমন্ত্রী হইয়া যাও, একেবারে প্রধানমন্ত্রী হইয়া সর্ববৃহৎ রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দাও, আর আন্তর্জাতিক মহল চুপ করে থাকবে? এইটা হইতে পারে না। এরই মধ্যে আবার দেখলাম ওই যে বিএনপির গুপ্ত জাটকা চুলের বুদ্ধিজীবী দাবি করা ওই যে জাহিদ, সে বলতেছে শেখ হাসিনা দেশে আসলে তাকে নিরাপত্তা দেওয়া হবে। গতকালকে মিস্টার দীনেশ ত্রিবেদী ওরে যে কথা বলেছেন, সার্জিও ঘোর যে কথা বলেছেন, লড়াচড়ার কোনো সুযোগ নাই। এরপরে সেই কথা মাফিক যদি ও কাজ না করে, তাহলে প্লাস দিয়া নখে চাইপা ধরা হবে, পিছন দিয়ে পশ্চাৎ দিয়া রাজহাঁসের ডিম পুশ করা হবে, কিন্তু শব্দ বের হবে না। এইটাই হতে যাচ্ছে, এইটাই হবে যদি এখনো ওই লাইনে না আসে। মাথায় রাখবেন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা করতে হয়, আর আঙ্গুল বাঁকা করে কিভাবে ঘি উঠাতে হয় এইটা শেখের বেটি ভালো করে জানে। আপনাদের আগেও বলেছি, এখনো শেষবারের মতো বলতেছি, বিএনপির এই সকল সন্ত্রাসী দেশবিরোধী যতগুলো এমপি মন্ত্রী দেখেন, ওরা মিডিয়ার সামনে যা কিছু বলে সেফ একটা চাপাবাজি, একেবারে 99% পর্যন্ত ওরা চাপাবাজি করে, কিন্তু ওর যে নামের টাইটেলটা আছে ওইটাই শুধু সত্য, বাকি সব চাপাবাজি। চাপাবাজির উপর ভিত্তি করেই এরা টিকে আছে, ওই যে 20% টিকে আছে, 80% পড়ে গেছে। সুতরাং সেইভাবে আপনারা ওদের কথার উপর ভিত্তি করে নিজেরা কোনো প্রশ্ন করতে যাবেন না, নিজেরা দলের মধ্যে সংশয় তৈরি হয় এই ধরনের কথা, উচ্চ বাক্য কখনো উচ্চারণ করবেন না। বারবার সাবধান করার পরেও দলের অনেকেই আমাকে নানান ভাবে মেসেজ দিয়ে ফোন করে জানতে চান, ডিসেম্বরে কি সত্যি কিছু হতে যাচ্ছে, নেত্রী কি ডিসেম্বরে আসবেন? নেত্রী ডিসেম্বরে আসবেন এই কথা আমি বলছি নাকি নেত্রী নিজে বলছে? তাহলে এমন প্রশ্ন কেন করতেছেন? এত কিছু ঘটতেছে, এত কিছু দেখতেছেন, এই প্রশ্ন যারা করেন বারবার, এত কিছু বলার পরে সাবধান করার পরেও আমি মনে করি আপনারা দলের জন্য ক্ষতিকর ব্যক্তি। সুতরাং যদি কিছু না পারেন চুপ থাকেন, কিন্তু এমন কিছু করতে যাইয়েন না দলের জন্য ক্ষতি হয়। বুকে হাত দিয়ে বিশ্বাস রাখুন, আওয়ামী লীগকে দাবায় রাখার শক্তি তারেক ডেভিল ইউনূস, এছাড়া কেন আরো 1000 ডেভিল ইউনূস, আরো 100 তারেক রহমান আসলেও পারবে না। সেই সামর্থ্য, সেই শক্তি ওদের নাই। এই মুহূর্তে আপনার মূল কাজ প্রবল ঝড়, মহাপ্রলয় সৃষ্টি করার জন্য নিজেদের প্রস্তুত করা। আসসালামু আলাইকুম।